নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের মানুষের শরীর যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো, আজকে চলে এসেছি। আগে আমি প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন আলোচনা করছিলাম, তো আজকে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন একসাথে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে পড়তে। তো একদম প্রথম প্রশ্নটি দেখো, তোমার হৃৎপিণ্ডটি শরীরের কোথায় অবস্থিত ও হৃৎপিণ্ডের সঠিক অবস্থান তুমি কিভাবে বুঝতে পারো? ঠিক আছে, এটা তোমাদের পাঠ্যপুস্তকে 106 পেজে পেয়ে যাবে। পাঠ্যপুস্তকে কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের ডিটেলসে থাকে না, যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, তো সেই অনুযায়ী এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত ডিটেলসে। একদম ফার্স্ট কোশ্চেনটা, হৃৎপিণ্ড শরীরের কোথায় অবস্থিত, তো এটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। দেখো, বক্ষ গহ্বরের বক্ষাস্থি ও শিরদাঁড়া, আমাদের যে বক্ষাস্থি আছে অর্থাৎ বুকের যে পাঁজর থাকে এবং পিছনের যে শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়ার মাঝের অংশে বক্ষাস্থির ঠিক পিছনে দুটো ফুসফুসের মাঝখানে সামান্য বাঁ দিক ঘেঁষে হৃৎপিণ্ডের অবস্থান। এইখানে ছবিতে দেখিয়েছে, দেখো এখানে যেহেতু কলম শাখা বিভিন্ন জিনিস লিভার টিভার সব কিছু একসঙ্গে আছে, সেই জন্য স্পষ্ট করে হয়তো হাতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু বিষয়টা এইরকম যে বক্ষ গহ্বরে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে অবস্থান করে, বক্ষাস্থির ঠিক পিছনে আর দুটো ফুসফুসের মাঝখানে অবস্থান করে। কেমন? এবার বলছে হৃৎপিণ্ডের সঠিক অবস্থান তুমি কিভাবে বুঝবে? হৃৎপিণ্ডের সঠিক অবস্থান বোঝা যায় হৃদস্পন্দন শুনে, অর্থাৎ হৃৎপিণ্ডের শব্দ শুনে। হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ ও নড়াচড়া করে, তার ফলে একটা হার্টবিট ধুকপুক করে একটা শব্দ অনুভব হয়, তার দ্বারাই আমরা তার সঠিক অবস্থানটা বুঝতে পারি। ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্ন। এবার চলে আসবো 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা বলছে, রক্ত ছাড়া তোমার দেহে জীবাণু ধ্বংসকারী আরও 3টি ব্যবস্থার নাম লেখো। তো রক্ত ছাড়া বিভিন্ন জীবাণু ধ্বংসকারী কটা ব্যবস্থা হলো: 1 নম্বর উৎসেচক, 2 নম্বর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 নম্বর অগ্রাসন কোষ। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তক পৃষ্ঠা 113-তে পাবে। এবার চলে আসবো ঠিক তার পরের প্রশ্ন, আমাদের দেহে রোগ সংক্রমণ কমাতে কি কি করা দরকার? আমাদের দেহে সাধারণত রোগ সংক্রমণ কমাতে আমাদের কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে হয়। 1 নম্বর হলো পরিচ্ছন্নতা, আমাদের সবসময় পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করছি সেগুলো পরিষ্কার হতে হবে। শরীর ও চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধরো আমরা যে বাসনটাতে খাবো সেটা যেন পরিষ্কার হয়। ঠিক আছে, আমরা যা কিছু ব্যবহার করবো সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কেননা ময়লা জিনিসের জীবাণুর বাসা থাকে। কেমন? এবার চলে আসি আচরণ। আচরণ কি না, আমাদের যে সমস্ত কার্যকলাপগুলো করে থাকি, যেমন ধরো যেখানে সেখানে থুতু বা কফ ফেলা চলবে না, নাক ঝাড়া বা কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা চলবে না, এই আচরণগুলো মেনে চলতে হবে। আর কি, বাইরে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা, অর্থাৎ দেহের জন্মগত বা সহজাত অনাক্রমতার পাশাপাশি বিশেষ কিছু রোগ প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্ন টিকা নেওয়া প্রয়োজন। এই টিকাকরণ কর্মসূচিকে ঠিকমতো মেনে চললে আমরা রোগ সংক্রমণের হার অনেকখানি কমাতে পারি। কেমন? এবার চলে আসবো আমাদের, এটা পেল টেক্সট বইয়ের 113 থেকে 114 পেজে। আবার 114 পেজে ঠিক তার পরের প্রশ্নটা আছে, দেখো রোগ প্রতিরোধের জন্য আমাদের কি কি খাবার খাওয়া দরকার? তো রোগ প্রতিরোধের জন্য আমাদের প্রধানত উচ্চ শ্রেণীর প্রাণীজ প্রোটিন, যেমন ধরো মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো খাওয়া উচিত। তারপর অধিক ক্যালোরিযুক্ত খাদ্য উপাদান, যেমন ধরো ভাত, রুটি, তেল, মাখন, এগুলো। সবুজ শাকসবজি,
যেমন ধরো নোটে শাক, কলমি শাক, কপি এগুলো খাওয়া দরকার। এছাড়াও কিছু ফল খাওয়া দরকার, যেমন শসা, পেয়ারা, তরমুজ, পেঁপে, বিভিন্ন রকম খাবার খাওয়া প্রয়োজন। ঠিক এর পরে চলে আসছি টিকা কাকে বলে। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টিকা গ্রহণ করি, তাই না? তো এই টিকা কাকে বলে? উত্তরটা লিখবেন, নির্দিষ্ট কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগ সৃষ্টিকারী জীবাণু অথবা তার অংশবিশেষ পরিবর্তিত আকারে, সাধারণত তরল আকারে দেহে প্রবেশ করানো হয়। এই তরলকে টিকা বা ভ্যাকসিন বলে। টিকা দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে। যেমন ধরো বিসিজি, টিটি, ওপিভি এগুলো। এবার টিকাকরণের উদ্দেশ্য। টিকাকরণের উদ্দেশ্যের মধ্যে পড়ে দেহকে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অর্থাৎ অনক্রমতা দান করাই হলো টিকাকরণ বা ভ্যাকসিনেশনের উদ্দেশ্য। টিকাকরণের মাধ্যমে দেহে স্থায়ী অনক্রমতা গড়ে ওঠে, যা মানুষকে ভবিষ্যতেও রোগ জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে। যেমন ধরো বিসিজি টিকাকরণের মাধ্যমে যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। ঠিক আছে? এবার চলে আসবো, দেখো, ফুসফুসের গঠন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। ফুসফুসের গঠন। যেমন দেখো, প্রতিটি ফুসফুসের আকার কিরূপ? ত্রিকোণ আকৃতির, তাই না? এর উপরের দিকটা সংকীর্ণ হয় আর নিচের দিকটা আস্তে আস্তে চওড়া হয়। এটি সাধারণত কালচে গোলাপি বর্ণের হয়। এটি বাইরে থেকে উত্তল বা অর্ধচন্দ্রাকৃতি এবং ভিতরের দিক সামান্য অবতলাকার হয়। তারপর 3 নম্বরে বাম দিকের ফুসফুস দুটো লতি বা লোব এবং ডান দিকের ফুসফুস 3টে লোবে বিভক্ত থাকে। 4 প্রতিটি ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি কুলুম শাখা বা ব্রঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সূক্ষ্ম শ্বাসনালিকা বা ব্রঙ্কিওল উৎপন্ন করে। সবশেষ ব্রঙ্কিওলের অগ্রভাগ স্ফীত ও প্রসারিত হয়ে অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই সৃষ্টি করে। প্রতিটি ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। বায়ুথলির গায়ে ফুসফুসীয় রক্তজালক থাকে এবং ফুসফুসীয় বায়ুথলি ও ফুসফুসীয় রক্তজালকের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। ফলে বহিস্থ শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। আর প্রতিটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা নামক আবরণ দ্বারা আবৃত থাকে। এই হলো টোটাল ফুসফুসের গঠন। আর ফুসফুসের আকারটা হলো, এই যে দেখতে পাচ্ছ এখানে একদম পরিষ্কার একটা চিত্র দেওয়া আছে ও যে অনুযায়ী ওপরে ব্যাখ্যা করা হয়েছে সেই অনুযায়ী পয়েন্টস করে দেখানো হয়েছে। ঠিক আছে? এটা মানুষের শ্বসনতন্ত্রের একেবারে চিত্র। ঠিক এর পরের প্রশ্নে চলে আসি, প্রশ্বাস ক্রিয়া ও নিঃশ্বাস ক্রিয়ার সময় পরিবেশ থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে পরিবেশে কিভাবে বায়ুর গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো প্রশ্বাসকালে বিশুদ্ধ বায়ুর চলন ও নিঃশ্বাসকালে দূষিত বায়ুর চলন দেখতেই পাচ্ছ। এরপরের প্রশ্নটা হলো, শ্বাসপেশি কাকে বলে? শ্বাসপেশি কিভাবে শ্বাসকার্যে সাহায্য করে? যে পেশি নিঃশ্বাস ও প্রশ্বাস কার্যে সাহায্য করে তাদের শ্বাসপেশি বলে, যেমন অন্তঃপঞ্জর পেশি ও মধ্যচ্ছদা পেশি। এবার শ্বাসকার্যে শ্বাসপেশির ভূমিকা এখানে পরিষ্কার লেখা আছে দুটো পয়েন্টসে।
টপিকটা মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে? এবার চলে আসব বৃক্ক কিভাবে কাজ করে, ঠিক আছে? এখানে দেখো, এটা পাঠ্যপুস্তকে 116 পেজে আছে, বৃক্ক কিভাবে কাজ করে। এরপরেই ঠিক আছে, মূত্র কি? মূত্রের উপাদানগুলির নাম লেখো। মূত্র হলো মেরুদণ্ডী প্রাণীর দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন একটা নাইট্রোজেনযুক্ত নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ সমন্বিত বিশেষ গন্ধযুক্ত অম্লধর্মী হালকা হলুদ রঙের তরল পদার্থ। মূত্রের উপাদানগুলো কী কী? মূত্রে থাকে জল, ইউরিয়া, ক্রিটেনিন, অ্যামোনিয়া, NaCl, ফসফেট ও সালফেট। আর মূত্রের অস্বাভাবিক উপাদানগুলো কী কী? না শর্করা, প্রোটিন, রক্ত, ফ্যাট, এইগুলি, ঠিক আছে? নমস্কার। এবার চলে আসছি, দেখো অস্থির কাজগুলো লেখো। হাড় ও অস্থি আমাদের দেহে গুরুত্বপূর্ণ কেন? তো অস্থির কাজগুলো 1 নম্বরে সুরক্ষা প্রদান করা, পয়েন্টস করে লেখা আছে এবং সেই অনুযায়ী ব্যাখ্যাগুলো করতে হবে। 2 দেহের কাঠামো গঠন ও প্রকৃতি প্রদান করা। আমাদের দেহে যদি এই অস্থি না থাকতো তাহলে কেঁচো যেমন টুম্বুরে মুচড়ে যায় সেরকমই আমাদের অবস্থা হতো। তো সেই রকমই এই সুরক্ষা প্রদান করে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন যে অঙ্গগুলো আছে, যেমন ধরো ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে এই হাড়ের কাঠামো। তারপর দেহের কাঠামো গঠন করে ও আকৃতি প্রদান করে, যেমন অস্থি দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে ও দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। চলনে গমনে সহায়তা করে, কঙ্কাল পেশির জন্যই আমরা চলন গমন করতে পারি। যদি এগুলো না থাকতো তাহলে আমরা যে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমরা বলি, আর যে কোনো মেরুদণ্ডী প্রাণীরাই বলি, তারা চলন গমন করতে পারতো না। এবার নেক্সট কোশ্চেনে চলে আসি, আমাদের দেহের বিভিন্ন অক্ষীয় কঙ্কাল ও উপাক্ষীয় কঙ্কালের অংশগুলো কী কী? তো দেখো, অক্ষীয় কঙ্কাল ও উপাক্ষীয় কঙ্কালকে 2টো ভাগে ভাগ করা হয়েছে কঙ্কালকে। তো অক্ষীয় কঙ্কালের ভিতরে আছে আমাদের করোটি বা মাথার খুলির কঙ্কাল, বক্ষপিঞ্জর বা স্টার্নাম বা রিবস, আর মেরুদণ্ড। এই 3টে হলো আমাদের অক্ষীয় কঙ্কাল। আর উপাক্ষীয় কঙ্কালগুলো কোনগুলো? দেখো, পেক্টোরাল গার্ডেল, হাতের অস্থি, পেলভিক গার্ডেল ও পায়ের অস্থি। এই 4টে হলো উপাক্ষীয় কঙ্কাল। তো আজকে এখানেই আলোচনা শেষ করছি। পরের দিন চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে এই অধ্যায় থেকেই পার্ট 2 এর প্রশ্ন উত্তর।